দাঁড়িয়ে আছি ব্রিজের রেলিংয়ের উপর আর তাকিয়ে আছি কালো ছায়ার ভিতরে জ্বলতে থাকা তারাগুলোর দিকে। আর কথা বলছি আমার বোনের সাথে। আপুরে, আমি আসছি তোর কাছে। এতদিন আমি সবার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি সবার অত্যাচার, উপহাস, বাজে কথা শুনতে শুনতে আজ আমি বড্ড ক্লান্ত। তাই তো সব কিছু থেকে নিজেকে মুক্তি দিয়ে আমি আসছি তোর কাছে। আচ্ছা আপু, তুইও কি আমার সাথে খারাপ ব্যবহার করবি? তুই কি আমার সবার মতো দোষী মনে করিস? আচ্ছা, আমার মৃত্যুর খবর যদি মা বাবা ভাই শুনে, তখন কি তারা কান্না করবে না খুশি হবে? আমার মৃত্যুর কথা শুনে মা বাবা ভাইয়ের চোখের কোণ ভিজে উঠবে না, নাকি মুখে হাসি ফুটে উঠবে? হয়তো কখনো বলবে না আমাদের একা করে কেন চলে গেলে, তবে আমার ভাবি আমার জন্য অনেক কান্না করবে। আমি নিশ্চিত আপু। আপু, আমি আসছি। রাহুল কথাগুলি বলে ঝাঁপ দিল নদীতে আর ডুবে যেতে লাগলো নদীর অতল গভীরে। চলুন আপনাদের বলে আসি রাহুল কেন এমন একটা রাস্তা বেছে নিল 5 মাস আগে। বাবা, তোমার কাছে কথা বলার ছিল আমার, কিন্তু বাবা আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমি কোনো উপায় না পেয়ে মায়ের সামনে গিয়ে বললাম, মা, কিছু কথা বলা ছিল তোমায়। কি কথা? যা বলার আমায় বলে উদ্ধার করো। মা, আমার কিছু টাকার দরকার ছিল। কলেজের ফি আর একটা সোয়েটার কিনতে হবে। খুব ঠান্ডা পড়েছে তো। তোর এসব ঢঙের কথা শোনার মতো আমার টাইম নেই। আসছে কলেজের টাকা নেওয়ার জন্য। পড়ালেখার বেলা অষ্টরম্বা আর টাকা লাগে। মা, সামনে ফাইনাল পরীক্ষা, তাই দিতে হবে। আমার কাছে টাকা নেই। যা তো আমার সামনে থেকে। নিতুকে নিয়ে স্কুলে যেতে হবে। আমি নিতুকে নিয়ে যাই মা। দরকার নেই তোর মতো পোড়ামুখী ছেলের। শর্ত আমার সামনে থেকে। নিতু চলো। ছোট নিতু রাহুলের দিকে তাকিয়ে থেকে মায়ের সাথে হাঁটা দিল। রাহুলের চোখের কোণে জমা হওয়া জল মুছে সামনের দিকে যাচ্ছে। কোনো উপায় না, কোনো উপায় না যে আমি মন খারাপ করে যখন চলে আসছিলাম, তখন সিঁড়িতে ভাইয়ের সাথে দেখা। ভাই আমার দিকে তাকিয়ে একটা বিরক্তিকর ভাব প্রকাশ করে। আমি বুঝতে পেরে একপাশে দাঁড়িয়ে গেলাম আর বললাম, ভাইয়া। ধুর, আজকের দিনটা আমার পুরো খারাপ হয়ে গেল বুঝি। কি হয়েছে? আমার কলেজের ফি দেওয়া লাগতো, আর একটা সোয়েটার কিনতাম, যদি কিছু টাকা দিতে। থাপ্পড় খাওয়ার আগে সর আমার সামনে থেকে। তোকে আমি টাকা দেই আর আমাদের ব্যবসায় লালবাতি জ্বলুক। তোর জন্য আমাদের পরিবারে এত অশান্তি। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। রাহুল মন খারাপ করে তার রুমের দিকে যাচ্ছিল, তখনই রাহুলের ভাবি রাহুলের হাত টেনে ধরেন। রাহুল পেছনে তার ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিছু বলবে ভাবি? না, কিছু দেব তোকে? কি দেবে? থাপ্পড়? থাপ্পড়ও দিব, সাথে কিছু টাকাও। আচ্ছা দাও, আমি আমার গালে এগিয়ে নিচ্ছি। নাও, মারো। রাহুলের ভাবি রাহুলের গাল টেনে দিয়ে রাহুলের হাতে 3000 টাকা দিয়ে বলেন, তোরে না বলছি আমি ওদের কিছু চাইবি না? তোর যা লাগবে আমাকে বলতে বলেছি, তাহলে ওদের বললি কেন? ভাবি, তুমি তো আমি এতদিন নিয়ে এসছো। নিজের মা বাবা থাকতে আমি তোমায় বলি কি করে বলো? তোমার ভবিষ্যৎ বলে তো কিছু আছে? তোমায় তা নিয়ে ভাবতে হবে না। তুমি লেখাপড়াটা করো, আর কোনো কিছু টেনশন করিও না। আমি হাসপাতালে যাচ্ছি, তুই কলেজে যা, আর ফেরার পথে হাসপাতালে হয়ে আসিস, একসাথে বাসায় আসবো নি। আচ্ছা ভাবি। নিপুণ চলে যায় সেখান থেকে। আর রাহুল তার ভাবির যাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। এবার আপনাদের রাহুলের পরিচয় দিয়ে দেই। আমাদের গল্পের নায়ক হলো রাহুল। রাহুল এবার ইন্টার 2য় বর্ষে বাণিজ্য বিভাগে পড়ছে। রাহুলের বাবা রহিম চৌধুরী একজন বিজনেসম্যান আর মা নীলা চৌধুরী গৃহিণী। রাহুলের বড় ভাই আরিফ তার বাবার সাথে বিজনেসের দেখাশোনা করে আর ভাবি নিপুণ একজন ডাক্তার। রাহুলের ছোট একটা বোন আছে নিতু। নিতু এবার 8ম শ্রেণীতে পড়ে। রাহুলের পরিবারের কেউ রাহুলকে দেখতে পারে না, শুধু ভাবি আর নিতু ছাড়া। রাহুলকে অবহেলা করার একটা কারণ আছে, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। কলেজে প্রবেশ করতেই সবাই আমার দিকে তাকিয়ে আমি বিভিন্ন কথা বলতো। সবই আমি আটখোর অপয়া বলে রাখতো। সবার কথা সহ্য করতে করতে এগুলো এখন আমার গায়ে শুয়ে গেছে। আমি যখন ক্লাসে প্রবেশ করি, তখন ক্লাসের বাকি সবাই বলে ওঠে, এই দেখ,
অপয় আট করে এসছে। ওর দিকে তাকাস না, তাহলে নিজের ক্ষতি হবে। রাহুল কথাগুলো শুনে সবার দিকে একবার তাকিয়ে পেছনে তার জন্য নির্ধারিত একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। এই বেঞ্চে রাহুল ছাড়া আর কেউ বসে না। কিছু সময় পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন। রাহুল ক্লাসগুলো শেষ করে কলেজে প্রয়োজনীয় টাকা জমা দিয়ে নিপুণের হাসপাতালে চলে যায়। রাহুলকে দেখে নিপুণ বলে, এসে গেছিস? হুম। আচ্ছা, 15 মিনিট বস এখানে, আমি একটা রাউন্ডে যাচ্ছি, রাউন্ড শেষ করেই বের হব। আচ্ছা। রাহুল বসে রইল আর নিপুণ চলে গেল রাউন্ডে। রাহুলের রুমে বসে থাকতে ভালো লাগছিল না। তখন রাহুল রুম থেকে বের হয়ে হাঁটছিল, তখনই রাহুল শুনতে পায় একজন লোক ডাক্তারের সাথে কথা বলছে কিছু নিয়ে। রাহুল একটু সামনে এগিয়ে গিয়ে শুনতে পায় একজন লোক বলছে সে এত তাড়াতাড়ি বি পজিটিভ রক্ত কোথায় পাবে। ডাক্তারের পায়ে ধরে বলেছে রক্তের ব্যবস্থা করতে, কিন্তু ডাক্তার বারবার বলছে তাদের ব্লাড ব্যাংকে নেই। রাহুল পাশে তাকিয়ে দেখতে পেল একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। তখন রাহুল সামনে গিয়ে, আচ্ছা, আমি রক্ত দিতে রাজি। আর ডাক্তার আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। রাহুলের কথা শুনে ডাক্তার রাহুলকে নিয়ে গেলেন। যাওয়ার আগে রাহুল ওই লোকের কাঁধে হাত দিয়ে বলে যায় চিন্তা না করার জন্য। 30 মিনিট পর রাহুল রক্ত দিয়ে যখন বের হয়ে আসে, তখন রাহুল দেখতে পায় ওই লোকটা আর ছেলেটা একটা লাশকে জড়িয়ে ধরে কান্না করছে। রাহুল পাশের নার্সকে জিজ্ঞেস করে জানতে পারে কিছুক্ষণ আগে হঠাৎ করে ওই মহিলার খিঁচুনি ওঠে আর তারপরে সে এই ত্রিভুবন ত্যাগ করে পরভুবনে পাড়ি দিয়েছে। রাহুল কথাগুলো শুনে সেভাবেই দাঁড়িয়ে পড়ে। রাহুল তাকিয়ে আছে ছোট সেই ছেলেটার দিকে। তখন তার ভাই আর মা বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। রাহুল সেখানে থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর চোখে জমা হওয়া জলগুলো মুছে সামনের দিকে এগিয়ে চলছে। এদিকে নিপুণ রুমে এসে দেখতে পায় রাহুল রুমে নেই। তখন নার্সকে রাহুলের কথা বলে রাহুল 5 মিনিট আগে বের হয়ে গেছে। নিপুণও বের হয়ে যায়। গাড়ি নিয়ে কিছু দূর আসার পর দেখতে পায় রাহুল একটা গাছের নিচে বসে আছে। নিপুণ গাড়ি থেকে বের হয়ে রাহুলের কাছে গিয়ে বলে, কি রে, তোর কি হয়েছে? এ কি, তুই কান্না করছিস কেন? কি হলো বল, হাসপাতালে কেউ কিছু বলেছে? কি রে, বলবি তো? জানো ভাবি, মা বাবা আর ভাইয়া ঠিক বলে আমি সত্যি অপয়া, মুখ পড়া ছেলে। আমার স্পর্শ ভালো না। কেন, কি হয়েছে? ভাবি আজকে হসপিটালে। তুই কান্না করছিস কেন? এতে তোর কি দোষ বল? ওনার আয়ু হয়তো ফুরিয়ে এসেছে, তাই উনি মারা গেছেন। না ভাবি, উনি ভালো ছিলেন সম্পূর্ণ, কিন্তু আমি রক্ত দিয়ে বের হয়ে দেখতে পাই এই বাচ্চা ছেলেটার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার জন্য ছেলেটা তার মাকে হারিয়েছে। আমি একটা ছেলে থেকে তার মাকে কেড়ে নিয়েছে। রাহুল, এগুলো ভুল ধারণা তোর। চল, আর কান্না করতে হবে না। একটা কথা মনে রাখবি, সৃষ্টিকর্তা যাকে এই পৃথিবীতে যত দিনের আয়ু দিয়ে পাঠিয়েছেন, সে তত দিনই এই পৃথিবীতে বেঁচে থাকবে। আর তারপর এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে যেতে হবে। চল আমার সাথে, কোথায় যাবে? গেলেই দেখতে পাবি। রাহুলকে নিয়ে নিপুণ একটা কাপড়ের শোরুমে নিয়ে গেল। তারপর রাহুলের জন্য কিছু শীতের কাপড় কিনে নিয়ে বাসার দিকে পথ চলা শুরু করলো। রাহুল নিপুণকে এসব করার জন্য মানা করেছিল, কারণ বাসায় যখন সবাই জানতে পারবে নিপুণ এসব রাহুলকে কিনে দিয়েছে, তখন সবাই নিপুণকে কথা শোনাবে। নিপুণ রাহুলের কোনো কথা শোনেনি। কিছু সময় পর রাহুল আর নিপুণ বাসায় চলে আসে। রাহুল আর নিপুণ বাসায় ঢুকে দেখতে পায় রাহুলের মা আর নিতু। রাহুল বসে আছেন ড্রয়িং রুমে। রাহুলের হাতে ব্যাগ দেখে নিতু দৌড়ে আসে আর ব্যাগগুলো নিয়ে দেখতে লাগলো। নিতু সবকিছু দেখে বলে, রাহুল চলে যায় তার রুমে আর নিপুণ চলে যায় তার রুমে। কিছু সময় পর রাহুলের বাবার ফোন বেজে ওঠে। রাহুলের বাবা ফোন রিসিভ করে দাঁড়িয়ে যান আর বলেন, ভাইয়া, আমার জন্য কিছু নিয়ে আসোনি? হুম, এনেছে। এনে চকলেটগুলো। আমার লক্ষ্মী ভাইয়া। তুই টাকা পেলি কোথায়? বুঝো না কোথায় পাবে? নিশ্চয়ই নিপুণের থেকে নিয়েছে। মা বাবা, রাহুল আমার কাছ থেকে টাকা চেয়ে নেয়নি, আমি রাহুলকে দিয়েছি। সে তো নিতে চায়নি, কিন্তু আমি জোর করে দিয়েছি। আর রাহুল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা তোর, আমি খাবার নিয়ে আসছি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ মা। মা, যদি নিজের ছেলেকে সহ্য করতে পারে না, তাহলে মাসির তো দরদ তো বেশিই হবে। কি কবে আসছে তোর মেয়ে?
ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। রাহুলের বাবা ফোন রেখে রাহুলের মাকে বলেন, জাহিদ কল দিয়েছিল এখন। কি বললেন জাহিদ ভাই? তার মেয়ে দিয়া আমাদের এখানে বেড়াতে আসছে কিছুদিনের জন্য। তাহলে তো ভালোই, আসুক না। কালকে এয়ারপোর্টে থেকে নিয়ে আসতে হবে। কালকে রাশিয়ান কোম্পানি লুকোইল এর সাথে আমাদের মিটিং। এই প্রজেক্টটা যদি পেয়ে যাই তাহলে আমরা দেশের নাম্বার 1 কোম্পানিতে পরিণত হব। আমি আর আরিফ এর জন্য কালকে সকালে বের হয়ে যাব, আর ড্রাইভার ও আমাদের সাথে থাকবে। তাহলে দিয়াকে কে নিয়ে আসবে? বাসায় তো একজন আছে, সে না হয় নিয়ে আসবে। কিন্তু যদি কিচ্ছু হবে না। পরের দিন সকালে রাহুল তার রুমে পড়ছিল। তখনই নিপুণ রাহুলের রুমে খাবার নিয়ে আসে। রাহুল খাবার খাচ্ছিল। তখন রাহুলের বাবা আর ভাই রাহুলের রুমে আসে আর বলে যায় এয়ারপোর্ট থেকে দিয়াকে নিয়ে আসতে। রাহুল কোনো কথা না বলে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সবাই চলে গেল। রাহুল আবার পড়তে শুরু করে। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে বলে, কিরে কেমন আছিস? কে বলছেন? আরে আমায় ভুলে গেলি মনু? রবিন? কি খবর তোর? এই তো ভালো আছে। বিনতাস আছি রে। তুই কেমন আছিস? অনেকদিন পরে কথা হলো তোর সাথে। 5 বছর পর কি করছিস এখন তুই? ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে। তুই? আমিও। কোথায় আছিস? সিলেটে কি? তুই কই? বরিশাল আছি। আচ্ছা ভালো থাকিস, পরে কথা হবে। আচ্ছা। বাবা, আমার দেবর বাবু দেখছি ফোনে কথা বলছে। আরে ভাবি, কিছু বলবে? কার সাথে কথা বলছে ভাইজান? রবিনের সাথে। তুমি বলা হয়নি রবিনের ব্যাপারে। 5 বছর আগে রবিন তার বাবার ট্রান্সফারের কারণে পরিবারের সাথে বরিশালে চলে যায়। রবিন কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, শোন, আজকে এই কাপড়গুলো পরে যাবি। কেন ভাবি? আমি বলেছি তাই। ভাবি, আমি যেরকম আছি সেরকমই ভালো। এত ভালো পোশাক আমার জন্য না। যা বলছি সেটা করবি। আর তাছাড়া তোর হবু বউ আসছে। কি হবো বউ? কেন দিয়া? না ভাবি, আমি যতদিন না বাবা মায়ের কাছে ভালো হয়ে উঠছি ততদিন এসব কথা চিন্তাই করব না। আর দিয়ারকে খেয়ে দিয়ে কাজ নেই, আমি বিয়ে করবে? কেন, আমার ভাই কি কোনো দিক দিয়ে কম কি দেখতে? না ভাবি, নিতকে আমি যেমন বোনের চোখে দেখি, দিয়াকেও তেমন দেখি। পণ্ডিতি বাদ দিয়ে রেডি হয়ে নিন জনাব। যথাজ্ঞা ম্যাডাম। ফাজিল। ভাবি হলে তো এরকমই হওয়া চাই। এখন শুধু আমি আমার ভাইয়া বাবা মায়ের কাছে ভালো হয়ে গেলে আমার জীবন পরিপূর্ণ। নিপুণ চলে যায়। রাহুল রেডি হয়ে নিচে আসতেই রাহুলের মায়ের সাথে দেখা হয়। তখন রাহুলের মা বলেন, এরকম সেজেগুজে কার যে বুক খালি করতে যাচ্ছে কে জানে। মা, তুমি একটু বেশিই কথা বলো। একদিন দেখবে তোমার বেশি কথা বলার জন্য কিছু একটা হবে। মা, চাবিটা? ভাইয়া, এনে চাবিটা। রাহুল চাবি নিয়ে সেখান থেকে এয়ারপোর্টে চলে যায় আর গাড়ির সাথে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল তো মেয়েটার জড়িয়ে ধরা দেখেই বেশ অবাক হলো। রাহুল কোনো কথা বলছে না, পুতুলের মতো তাকিয়ে আছে। রাহুলকে ছেড়ে দিয়ে মেয়েটা বলে, বা, আগে থেকে তো বেশ হ্যান্ডসাম হয়ে গেছো। নতুন লুক, নতুন স্টাইল। কে আপনি? আমার জড়িয়ে ধরলেন যে? আরে, আমায় চিনতে পারোনি? আমি দিয়া। কে? হ্যাঁ, চিনতে পারোনি? ও আচ্ছা, আপনি গাড়িতে বসুন, ব্যাগগুলো দিয়ে আমি গাড়িতে তুলে দিচ্ছি। রাহুল ব্যাগগুলো ডিকিতে রেখে এসে সামনের সিটে বসে। দেখতে পায় দিয়াও সামনের সিটে বসেছে। রাহুল কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। তখন দিয়া বলে, কি করছো এখন তুমি? গাড়ি চালাচ্ছে। আরে বলছি, পড়ালেখা কি করেছো? এইচএসসি পরীক্ষার্থী আমি। আমিও তো। পরীক্ষার 1 মাস পরে। তাহলে তুমি এখানে? আমি পরীক্ষা দিতেই সিলেটে আছি। বুঝলাম না কিছুই। আমি সিলেটে এডিএস সরকারি কলেজে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস করতাম ঢাকায়। পরীক্ষা দেওয়ার জন্য এখন আমি সিলেটে। ও আচ্ছা। তা তোমার গার্লফ্রেন্ডের কি খবর? এরকম প্যারা আমার নাই। আর তাছাড়া বাদ দিন। আচ্ছা, তুমি সেই কবে থেকে আমায় আপনি আপনি করে বলছো কেন?
আমরা তো সমবয়সী। মেয়েদের সাথে আপনি করে কথা বলতে আমি পছন্দ করি। বাহ বাহ, তা তোমার বউকে আপনি করে বলবে নাকি? বললেও বলতে পারে। কিন্তু আমি মানাবো না তো। মানে কি বলছেন আপনি? বলছি তুমি আমায় আপনি করে বলতে পারবে না? নামুন গাড়ি থেকে। গাড়ি থেকে নামবো মানে? বাসে চলে এসছে, তাই বলছি নামতে। ও আচ্ছা। দিয়া গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। রাহুল গাড়ি থেকে বাসার কাজের লোককে ব্যাগগুলো নিয়ে যেতে বলে গাড়ি পার্ক করে। ভেতরে গিয়ে তার মায়ের সামনে চাবি রেখে চলে যায় তার রুমে। দুপুরবেলা সবাই যখন খাবার খাচ্ছিল তখন রাহুল তার খাবার নিয়ে চলে যাচ্ছিল, তখন দিয়া বলে, রাহুল, কি ব্যাপার, তুমি এখানে আমাদের সাথে বসে খাবার খাচ্ছ না কেন? আমি টিভির সামনে বসে খাবার খাই। ভাইয়া, আমিও তোমার সাথে বসে খাবো। আচ্ছা, আয়। কোনো দরকার নেই। এমনি আমার সব কিছু হারিয়েছি তোর জন্য, এখন আমার মেয়েকে হারাতে পারবো না। মা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। রাহুল, যা ভাই, তুই টিভি দেখে খাবার খেয়ে নে। নিতু, তোরে যদি ওর সাথে আবার কথা বলতে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ভয় হয় তোকেও না কবে হারিয়ে ফেলি। আন্টি, এমন করে বলছো কেন? নিতু তো রাহুলের বোন। তো রাহুলের সাথে কথা বলবে না তো কার সাথে কথা বলবে? দিয়া, খাবার খেয়ে নাও, পরে না হয় কথা বলা যাবে। রাহুল, তোর কিছু লাগবে? না ভাবি। রাহুল খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে রাহুলের ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বার। রাহুল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, কি জানাবের ঘুম হয়েছে কি? কি বলছেন আপনি? তোমার বউ বলছি। কি বললেন আপনি? বউ বলছি, বউ। ফোন রাখলাম আমি, যত সব ফালতু। ফোন রাখলে এখন তোমার রুমে চলে আসবো কিন্তু। আজব তো, কে আপনি? ওই কুত্তা, আমি দিয়া বলছি, ছাদে আয়, কথা আছে। আপনি? হ্যাঁ, ছাদে আয়। পারবো না, রাখুন তো আপনি ফোন। ওই কুত্তা, আমি নিচে আসলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। দিয়া কথাগুলো বলে ফোন কেটে দেয়। রাহুল ও বিছানায় পড়েছিল, তখন রাহুল মনে মনে বলে, কি মেয়ে রে বাবা, এ তো দেখছি মারাত্মক ডেঞ্জারাস মেয়ে। কি করবে এখন? না, একবার যে দেখে আসে কি জন্য ডেকেছে। রাহুল রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দেখতে পায় দিয়া ছাদে পায়চারি করছে। দিয়া রাহুলকে দেখতে পেয়ে বলে, যাক, বাধ্য ছেলের মতো চলে এসেছিস দেখছি। বলুন, কি বলবেন? আমি এখানে আপনার সাথে কথা বলতে দেখলে মা বাবা আমায় বকাঝকা করবে। তার আসার আগে বলুন কি জন্য ডাকছেন। প্রেম করার জন্য ডেকেছি জানাব। এই, কি বললেন আপনি? কিছু বলি নাই তো। হ্যাঁ বলুন। বাইরে যাব, চল ঘুরে আসি। না, আমি যাব না। চিন্তা নেই, আমি আন্টির থেকে পারমিশন নিয়ে নিয়েছি। না, আমি যাব না। মা বলেছে যাওয়ার জন্য। হ্যাঁ, আন্টি বলেছে, সাথে ভাবিও বলেছে। চলুন। কলেজে গিয়ে ক্লাস করা, বাসায় এসে মা বাবা ভাইয়ের মুখে কটু কথা শোনা, ভাবের স্নেহ ভালোবাসা আর দিয়ার সাথে পড়াশোনা করা, সবকিছু মিলিয়ে রাহুলের দিনগুলো ভালো চলছিল। এভাবে কিছুদিন চলে যায়। রাহুল আর দিয়ার পরীক্ষার দিন চলে আসে। রাহুল তার বাবা মায়ের কাছে গিয়ে পা স্পর্শ করতে গেলে তার মা বাবা সরে যায় সেখান থেকে। রাহুল তার ভাইয়ের দিকে এগিয়ে যেতে গেলে তার ভাইয়া চলে যায়। রাহুল উপরের দিকে তাকিয়ে একটা হাসি হেসে ভাবির কাছে গিয়ে ভাবির পা স্পর্শ করতে গেলে ভাবি রাহুলকে থামিয়ে দিয়ে বলেন, আমি আশীর্বাদ করি ভাই, তোর পরীক্ষা যেন ভালো হয় এবং তুই যে মানুষের মতো মানুষ হতে পারিস। পোড়ামুখো ছেলে আবার মানুষ হবে? বৌমা, এইসব কথা অপয়া ছেলেদের জন্য না, এইগুলো যোগ্য মানুষকে বলতে হয়। মা, নিপুণ যখন কিছু বলতে যাবে তখন দিয়া নিচে এসে রাহুলের মা আর বাবার পা স্পর্শ করে বলে, আঙ্কেল আন্টি, আমায় তোমরা আশীর্বাদ করো, আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। চিন্তা করিস না মা, তোর পরীক্ষা ভালো হবে। তোর পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। অপয়া পোড়ামুখাদের পরীক্ষা কখনো ভালো হবে না। রাহুল তার মা আর বাবার কথা শুনে
চোখের কোণে জল এসে জমা হয়। রাহুল চোখের জল মুছে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর দিয়া বাইরে চলে আসে। তারপর রাহুল একটা সিএনজি নিয়ে চলে যায় কলেজে। এভাবে শেষ হয়ে যায় এক এক করে সকল পরীক্ষা। রাহুল পরীক্ষার হল থেকে বের হয়ে বসেছিল, তখন দিয়া এসে রাহুলকে বলে, রাহুল, আজকে বিকেলে ছাদে আসিস তো? কেন? দরকার আছে, তাই আসতে বলছি তোকে। আচ্ছা, বাসা চলো না এখন। রাহুল আর দিয়া বাসায় চলে আসে। বিকেলবেলা রাহুল ঘুমিয়েছিল। তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় দিয়ার নাম্বার। তখন রাহুলের মনে পড়ে দিয়া বলেছিল ছাদে যাওয়ার জন্য। রাহুল ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো। ওই হাঁদারাম গরু কুত্তা শুয়োর কি বলেছিলাম, মনে নেই তোর? এই তো আমি আসছি, 1 মিনিট। রুম থেকে বের হতেই সামনে ভাবিকে দেখতে পেলাম। তখন ভাবি বলে, কুত্তা হারামজাদা, কোথায় যাচ্ছ? ছাদে নাকি? ওয়েট ওয়েট, তুমি জানলে কি করে? আমি একা না, পাশের ছাদে থাকা সবাই শুনছে। বেশি বক বক না করে এখন ওপরে যাও, তা না হলে আরও কি কি বলবো। যাচ্ছি। বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক। কিন্তু কেন ভাবি? সেটা না হয় ছাদে গেলেই জানতে পারবি। রাহুল মাথা চুলকাতে চুলকাতে ছাদে চলে যায়। রাহুল ছাদে গিয়ে দেখতে পায় দিয়া রাগে চোখে ছাদের দরজার দিকে তাকিয়ে আছে। রাহুল দিয়ার এমন রাগে চেহারার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে দিয়ার সামনে যায়। দিয়া রাহুলকে দেখতে পেয়ে বলে ওঠে, চোখ বন্ধ কর। কেন? চোখ বন্ধ করতে বলছি না? উফ, এত কথা বলিস কেন? আচ্ছা, করলাম। দিয়া রাহুলের কথা শুনে চোখ বন্ধ করে দাঁড়ায়। তখন দিয়া তার পেছন থেকে ফুল বের করে রাহুলকে চোখ খুলতে বলে। দিয়া বলা শুরু করে, আমি তোমার সঙ্গে তোমার জগতে চিরকালের জন্য থেকে যেতে চাই। আমার দুনিয়ায় শুধুমাত্র তোমারই অস্তিত্ব রয়েছে। তোমার মুখের হাসি ফোটানোর জন্য সমস্ত কিছু করতে রাজি আছি আমি। এই খোলা আকাশ, এই দিনের আলোয় আলোকিত সকলের সামনে বলতে আমার লজ্জা করছে না যে আমি তোমায় ভালোবাসার জন্য উন্মাদ। আই লাভ ইউ রাহুল। দিয়া চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাহুলের কোনো রেসপন্স না পেয়ে অল্প কিছুক্ষণ সময় ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে তাকায়। তখন দিয়া দেখতে পায় রাহুল সেখান থেকে সরে গিয়ে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। দিয়া সেখান থেকে উঠে রাহুলের পাশে গিয়ে বলে, কি হলো, তুমি ওখান থেকে এখানে চলে এলে যে? কোনো উত্তরও দিল না যে? দেখুন, আপনি ভুল করছেন। আপনি মনে মনে যা চিন্তা করেছেন সেটা কোনোদিনও সম্ভব না। মানে? রাহুল, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার মাথায় যা ঘুরছে সেটা মাথা থেকে ছেড়ে ফেলে দিন, এতেই ভালো হবে। রাহুল, আমি তোমায় সত্যিই ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? আমি বুঝতেও চাই না কখনো। দেখুন, আমি আমার পরিবারের কাছে একজন খারাপ ছেলে, একজন খুনি, একজন অপয়া। আমি আমার মা বাবার কাছেই খারাপ হয়ে গেছে। এখন নিজেকে তাদের কাছে যোগ্য হওয়ার চেষ্টা করছে। আমি আমার মা বাবা কষ্ট পাবে এমন কোনো কাজ করব না। রাহুল, তুমি নিজেই তো বলেছো তোমার মা বাবা তোমায় দেখতে পারে না, তাহলে তুমি কেন তাদের নিয়ে ভাবছো? আমি ভাবছি কারণ তারা আমার মা বাবা। এমন মা বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। যে মা বাবা নিজের ছেলেকে দেখতে পারে না, নিজের ছেলের সাথে অমানুষের মতো আচরণ করে। তোমার তো সাহস কম না? তুমি আমার মা বাবাকে নিয়ে কথা বলছো? তুমি জানো আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? আর আমার মা আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে রেখে বড় করেছে। আর আমি এই পৃথিবীতে এসেছি আলো বাতাস পেয়েছি সেই মায়ের জন্য, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। আর তুমি তো মৃত্যু কামনা করেছ। আরে, তুমি আমার বাবার মৃত্যু কামনা করছো? আমি এত বড় হয়েছি যে বাবা আমায় হাত ধরে হাঁটতে শিখেছিল, আর তুমি তাদের মৃত্যু কামনা করছো। এখন হয়তো তারা কোনো ভুলে জর্জরিত, তাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। যে সময় বাবা মায়ের ভুল ভেঙে যাবে তখন ঠিকই আমার বুকে টেনে নেবে, এটা আমার বিশ্বাস। আমি জানি সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না, আমাকেও করবেন না। তুমি আমার বাবার বন্ধুর মেয়ে, তুমি আমাদের অতিথি, অতিথির মতো থাকো, কোনো কথা বলবে না। আমি তুমি আমার বোনের চোখে দেখি, আর তুমি যদি আমার বোন হয়ে থাকতে চাও তাহলে থাকো, নাহলে যেতে পারো। আমার কথায় কোনো কষ্ট পেলে আমি ক্ষমা করে দেবে।
রাহুল কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর রাহুলের মা ছাদের একপাশে দাঁড়িয়ে ছেলের বলা কথাগুলো শুনছিল। রাহুলের মা সব শুনে বুঝতে পারেন তার রাহুলের সাথে এত বাজে ব্যবহার করার পরও রাহুলের কোনো অভিযোগ নেই তাদের প্রতি। রাহুলের মা চোখের জল মুছে নিচে নেমে আসেন। দিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। পরের দিন রাহুল তার রুমে বসেছিল, তখন নিপুণ আসে রাহুলের রুমে। নিপুণ বলে, রাহুল, কি করছিস তুই? এই তো ভাবি, বসে আছে। কিছু বলবে? হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য বাসায় যাব, তুইও চল। না ভাবি, আমি বাসায় আছি। বাবার শরীর ভালো না। ভাইও তো অফিসে থাকে। মা পারবে না একা সব কিছু। কিন্তু ভাবি, তুমি চিন্তা করো না তো। তুমি যাও, বাড়ি থেকে ঘুরে আসো। তোমার এই সময় আঙ্কেল আর আন্টিদের সাথে থাকাই ভালো। আচ্ছা ভাই, সাবধানে থাকবি। কেউ কিছু বললে চুপচাপ থাকবি না, সাথে সাথে উত্তর দিবি। ওকে ডাক্তার আফা। ফাজিল। বাই বাই। আপনার বলা হয়নি ভাবি। ভাবি কনসেপ্ট করছে। তাই ভাবি কি তার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে বলেছেন তার বাবা মা। রাতের বেলা রাহুল যখন তার রুমে বসেছিল, তখন রাহুলের রুমে খাবার নিয়ে কেউ প্রবেশ করে। তখন রাহুল তার রুমে বসে পরীক্ষার প্রশ্নগুলো দেখছিল। রাহুল তার রুমে কারো উপস্থিত বুঝতে পেরে পেছন ফিরে তাকায়। রাহুল দেখতে পায় তার মা খাবার হাতে রুমে দাঁড়িয়ে আছেন। রাহুল খুশি হয়ে তার মায়ের দিকে এগিয়ে গিয়ে, এগুলো না। রাহুলের মা রাহুলের দিকে তাকিয়ে বুঝতে পারলেন রাহুল কেন আসলো না। রাহুলের মা বলেন, খাবারটা খেয়ে আমায় উদ্ধার করো নবাব সাহেব। আচ্ছা মা, রেখে যাও, আমি খেয়ে নেব। হ্যাঁ, খেয়ে নাও। রাহুলের মা চলে গেলে রাহুল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন ধরে রাহুল একটা জিনিস লক্ষ্য করলো, রাহুলের মা রাহুলের সাথে আগের মতো খারাপ ব্যবহার করে না। আর নিতুকে রাহুলের সাথে কথা বলতে দেখেও কিছু বলে না। রাহুলও মনে মনে অনেক খুশি ছিল যে তার মা তার সাথে ভালো ব্যবহার করছে। দিয়া রাহুলকে আর ওই দিনের পর ভালোবাসার কথা বলেনি। দিয়া রাহুলের সাথে ভাই বোনের মতো ব্যবহার করে। একদিন রাহুলের মা বাবা আর ভাই নিপুণকে নিয়ে আসার জন্য নিপুণের বাসায় চলে যায়। রাহুল, দিয়া আর নিতুর কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হঠাৎ করে নিতু পা পিছলে পড়ে যায়, সাথে সাথে নিতুর মাথা পেটে রক্ত বের হয় আর অজ্ঞান হয়ে যায়। রাহুল আর দিয়া নিতুকে তুলে নিয়ে নিতুর রুমে নিয়ে যায়। রাহুল নিতুর মাথায় রক্ত মুছে দিচ্ছে আর বলছে, বোন, এই বোন, চোখ খোলো না। এই বোন, কথা বলো। দিয়ে নি তোর জ্ঞান ফিরছে না কেন? আমিও বুঝতে পারছি না, পানি দিচ্ছি তো। এইদিকে রাহুলের মা বাবা ভাই ভাবি বাসায় এসে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ করে নিতুর রুম থেকে রাহুলের কণ্ঠ শুনতে পান। সবাই নিতুর রুমে গিয়ে দেখতে পান রাহুল নিতুর মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে আর দিয়া নিতুর চোখে মুখে জল দিচ্ছে। রাহুলের মা নিতুর কাছে গিয়ে নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলেন, কি হয়েছে নিতুর? আর মাথায় ব্যান্ডেজ কেন? আসলে মা, আমরা কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম, তখন হঠাৎ করে নিতু পা পিছলে পড়ে যায়। চিন্তা করো না মা, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। কি গো, ডাক্তারকে কল দিয়েছিলে? হ্যাঁ ডাক্তার বলছে আসছে। নিতু, নিতু, মা কথা বল। আমি যে কেন তোকে বাসায় একা রেখে গেলাম, আমি তো ভুলেই গিয়েছিলাম। একটা অপয়া অলক্ষণে ছেলে রয়েছে এই বাড়িতে। আসলে মা, আর কয়জন খাবি তুই রাক্ষস? তোর জন্য আমাদের হাসি খুশি পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তোকে তো আমি মেরেই ফেলবো। আরিফ কথাগুলো বলেই রাহুলকে মারতে লাগলো আর রাহুল বলছে, ভাই আমার কথাটা শোনো, আমি কিছু করিনি। আহ মা, ভাইয়া, আহ। রাহুল চিৎকার করছে কিন্তু আরিফ রাহুলকে মেরে যাচ্ছে। নিপুণ সবকিছু দেখছিল। তখন নিপুণ আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, রাহুলকে কেন মারছো একা? দিয়াও তো সাথে ছিল, তাহলে? কি বলছো কি বৌমা? নিপুণ, মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, কিন্তু তোমাদের মাথা ঠিক নেই। রাহুল আর দিয়া তো বাসায় ছিল, আর ওরা তো বলেছিল কথা বলতে বলতে নিচে নেমেছিল। তাহলে রাহুলের দোষ কোথায় এখানে? আর এখানে যদি রাহুলের দোষ থাকে তাহলে দিয়ারও দোষ থাকার কথা। আরিফ শান্ত হয়, সরে আয় তুই, এই তো ডাক্তার এসেছে। তারপর ডাক্তার এসে নিতুকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু মেডিসিন দিয়ে চলে যায় আর বলে যায়,
কিছু সময় পর নিতুর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার চলে যায় আর নিপুণ রাহুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা কি হয়েছিল বলো তো আমায় রাহুল? আমরা কথা বলতে বলতে আসছিলাম, আমি পিছনে আর দিয়া নিতুর সামনে। হঠাৎ করে দিয়া চিৎকার দিল আর আমি সামনে তাকিয়ে দেখতে পেলাম নিতু সিঁড়ি থেকে পড়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা রুমে গিয়ে রেস্ট নিয়ে আর একটা ব্যথার মেডিসিন খেয়ে নিস। আচ্ছা ভাবি। রাতের বেলা নিতুর জ্ঞান ফিরে। সবাই নিতুর সাথে কথা বলছিল আর রাহুল আড়াল থেকে দাঁড়িয়ে নিতুকে দেখছিল। সবাই রুম থেকে বের হয়ে যাওয়ার পর রাহুল গিয়ে নিতুর পাশে বসে আর বলে, কেমন লাগছে এখন তোর নিতু? ভালো ভাইয়া। বেশি ব্যথা করছে কি? অল্প একটু করছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই তোকে বকাবকি করছে তাই না? কই না তো। আচ্ছা তুই রেস্ট নে, আমি গেলাম। আচ্ছা ভাইয়া। রাহুল নিতুর রুম থেকে বের হয়ে আসে। দিনে দিনে কিছুদিন চলে যায়। নিপুণের শরীরের অবস্থা ভালো না, তাই নিপুণের সাথে নিতুকে পাঠিয়ে দেওয়া হয় নিপুণের বাড়িতে। রাহুল তার রুমে বসে মোবাইলে গেম খেলছিল। তখনই দিয়া রাহুলের রুমে আসে আর বলে, কি করছিস তুই? গেম খেলছে। কোনটা খেলছিস? কল অফ ডিউটি। ও ভালোই হলো। কেন? আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে বললাম, আমি গেম খেলার সময় ফোনের স্ক্রিন থেকে চোখ সরাই না। বুঝতে পারবি একটু পরে। কে বুঝবো? আজকে কি স্পেশাল কোনো কিছু আছে? অনেক স্পেশাল খাবার আছে। তাহলে তো ভালোই। কিছু সময় পর রাহুল তার রুমের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর সামনে দাঁড়িয়ে আছে রাহুলের মা বাবা, বড় ভাই আর দিয়া। দিয়া রাহুলের পাশে দাঁড়িয়ে ছিল। তখন দিয়া রাহুলের কলার চেপে ধরে কানে কানে বলে, কি রে, কেমন লাগছে তোর এখন? বলছিলাম না স্পেশাল খাবার আছে? ওই দেখ, স্পেশাল খাবার দিয়ে দিলাম তোকে। তোকে নিজের বোন মনে করতাম, আর তুই কি করলি এটা? আঙ্কেল আন্টি, ভাইয়া দেখেছো রাহুল কি বলছে? আমি এখন এই মুখ নিয়ে কোথায় যাব? রাহুলের মা গিয়ে দিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলেন। তখন রাহুল বলে, মা, বাবা, ভাইয়া, বিশ্বাস করো আমি ওর সাথে এমন কিছু করিনি। আমি তো দিয়াকে নিজে বোন বলে মনে করি, তাহলে আমি এমনটা করতে যাবো কেন? তোর মতো কুলাঙ্গা ছেলে জন্ম দেওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল, যার মাসুল আমি তোর জন্মের পর থেকে পেয়ে আসছি আর পেয়েও যাব। মা, আর কোনো কথা বলবি না। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ছেলের আমাদের কোনো দরকার নেই। আজকে থেকে আমি তোকে ত্যায্যপুত্র করলাম। আজকের পর থেকে আমার একমাত্র ছেলে হলো আরিফ। আরিফ ছাড়া কোনো ছেলে আমার নেই। বাবা, আমার একটা কথা তোমরা শোনো, তারপর না হয় আমার যা বলার বলো। শুনতে পাসনি বাবা কি বলছে? এখনই বাসা থেকে বের হয়ে যা। মাটি থেকে কোনো রকমে উঠে আমি পায়ের কাছে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরলাম। মা, তুই বিশ্বাস করো আমি এমন একটা কাজ করব? আমি এতদিন তোমাদের সাথেই ছিলাম, তোমাদের আদর্শে বড় হয়েছে। না, বিশ্বাস করো আমি এমন কাজ করি না। আরিফ, এই ধর্ষণকারীকে আমার পা থেকে নিয়ে যা। আমার ঘরে আমার ছোট্ট আরেকটি মেয়ে আছে, বলা তো যায় না এমন ধর্ষণকারী কখনো কি করতে পারে। মা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন আফসোস করবে তোমরা। কিন্তু তোমরা এটা মনে রেখো, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। দিয়া সৃষ্টিকর্তা নামে কেউ একজনের উপরে আছেন। সবাইকে মিথ্যে বললেও তাকে কেউ মিথ্যে বলতে পারে না। যে যার যার পাপের শাস্তি পৃথিবীতে পাবে, এটাই কিন্তু বিধির বিধান। আরিফ, নিয়ে যা এই কুলাঙ্গারকে। রাহুলের মায়ের কথা শুনে রাহুলের বড় ভাই রাহুলকে টেনে হিচড়ে বাসা থেকে বের করে গেটের বাইরে বের করে দিল। রাহুল তার ভাইয়ের পা জড়িয়ে ধরেছিল, কিন্তু আরিফ রাহুলকে লাথি দিয়ে ফেলে বলে, এই বাড়ির ধারে কাছেও যান তোকে আমি না দেখি। রাহুল মাথা নিচু করে কান্না করছে। রাহুলের হাত পা ফেটে মাথা থেকে রক্ত পড়ছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। কোনো উপায় না পেয়ে রাহুল একটা ব্রিজের সামনে এসে দাঁড়ায় আর আকাশের অন্ধকারাচ্ছন্ন তারাদের দিকে তাকিয়ে আছে। হায় রে জীবন, নিজের মা বাবা আমায় বিশ্বাস করে না, নিজের বড় ভাইও আমায় দূরে ঠেলে দিল। আমাকে চলে যেতে হবে নিশ্চয় তোমার মানুষ ও পৃথিবী ছেড়ে, যেখানে এরকম কিছু থাকবে না। আমায় ছাড়া যদি সবাই ভালো থাকে তাহলে থাকুক না, আমি কেন তাদের অসুবিধার কারণ হব? 7 বছর পর এবার চলুন আমরা ঘুরে এসি রাহুলের বাড়ি থেকে। রাহুলের বাবা মা, নিতু, ভাই ভাবির সামনে কেউ একজন বসে আছে
আর চারপাশে তাকাচ্ছি তখন লোকটা বলে, আচ্ছা, বাসার সবার সাথে কথা হলো, সবাই এখানে বসে আছো, কিন্তু রাহুল কই? রাহুলকে ডেকে আনো তোমরা। রাহুল সহ তোমাদের কিছু বলার আছে আমার, আর সবার জন্য সারপ্রাইজ আছে। মামা, ভাইয়া তো নেই, তাহলে ভাইয়া আসবে কি করে? নেই মানে? কোথায় গিয়েছে রাহুল? বাসায় না থাকলে কল দিয়ে বলো বাসায় আসতে, আমি এসেছি দেশে। কি করে কল দিব মামা? কল দিলে ফোনের রিং বেজে যাবে, কিন্তু কেউ রিসিভ করবে না। ফোন রিসিভ করে কথা বলার মানুষটাই যে ফোন রেখে দূর দেশে চলে গেছে। কি বলছো কি বৌমা? আপুদুল্লাহ ভাই, বৌমা কি বলছে এসব? সবাই নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তখন কামাল খান বলেন, কি হলো, কিছু বলছো না যে? সবাই চুপ কেন? মামা, আসলে রাহুল আর আমাদের মাঝে বেঁচে নেই। রাহুল মারা গেছে আজকে 7 বছর হলো। মারা গেছে মানে? আমায় তো কিছু বলনি তোমরা। নিপুণ, কি হয়েছিল রাহুলের? আসলে মামা, আমি তখন আমার বাবার বাসায় ছিলাম। তারপর ফোন পেয়ে এখানে আসি, আর এখানে এসে জানতে পারি হঠাৎ একদিন পুলিশ একটি অর্ধগলিত লাশ নিয়ে বাড়িতে আসে আর বলে লাশের পাশের সাথে মানিব্যাগ থেকে একটা আইডি কার্ড পেয়েছে যার নাম রাহুল। একদিক দিয়ে ভালোই হয়েছে রাহুল মারা গেছে, না হলে আরও কষ্ট পেয়ে মরতে হতো। কষ্ট পেয়ে মরতে হতো মানে? ছেলেটা আর জীবনে যে অবহেলা পেয়েছে, বেঁচে থাকলে হয়তো আরও অবহেলা কষ্ট পেতে হতো। মামা, বড় আপুর মৃত্যুর জন্য সবাই রাহুলকে অপমান করত। আমার শাশুড়ি তো তার ছেলেকে অপয়া, মুখ পোড়া, আরও কত কিছু বলে অপমান করত। আর আমার স্বামী তো উঠতে বসতে রাহুলকে মারধর করত। আমি এদের না দেখলে বিশ্বাস করতে পারতাম না একজন বাবা, মা, ভাই কতটা অমানুষ হতে পারে। নিপার মৃত্যু হয়েছে মানে? আপু, দুলাভাই, তোমরা নিপার লাশ পেয়েছো কি কখনো? মেয়ের লাশ পাব কি করে বল? মেয়ের লাশটা যে নদীর স্রোতের সাথে ভেসে গেছে। ওই দিন যদি ওই পোড়ামুখো ছেলেটার সাথে না যেত, তাহলে হয়তো আমার বড় মেয়েটাকে হারাতে হতো না। আচ্ছা, নিপা, নিপা ভেতরে আয় ধরা। কামাল খানের মুখে নিপা নাম শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। সবাই কামাল খানের দিকে এবং সদর দরজার দিকে তাকাচ্ছে। কিছু সময় পর সবাই দেখতে পায় নিপা চোখের জল মুছতে মুছতে তার মামিও কয়েকজন ভেতরে প্রবেশ করে। নিপা চোখের জল মুছে তার মামার সামনে এসে দাঁড়ায়। তখন রাহুলের মা বলেন, ভাই, এ তো আমাদের নিপা। হ্যাঁ, আমাদের নিপা। আরে, তুই বেঁচে আছিস? কথাটা বলে রাহুলের মা বাবা তখন নিপার সামনে এসে নিপাকে জড়িয়ে ধরবে। তখন নিপা তাদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, কে আপনি? আমি আপনাদের চিনি না। মামা, চলো এখান থেকে। মা, তুই কি বলছিস এসব? আমরা তোর বাবা মা, আমাদের চিনতে পারছিস না তুই? কোনো খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এসেছিলাম আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু আমার ভাই যখন এখানে নেই, তখন এখানে থেকে আমার কোনো লাভ নেই। আপু, কি বলিস এসব? এটা তো তোর বাড়ি, বাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? তোমাদের মতো খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই বাড়ি আমার না। যেই বাড়িতে তোমাদের মতো খুনিরা বাস করে, সেই বাড়ি কখনো আমার হতে পারে না। নিপা, শান্ত হ তুই মা। মামা, এরা তিনজন মিলে আমার ভাইটাকে মেরে ফেলেছে। আমি কি করে শান্ত হব? তুমি বলতে পারো মামা, যে ভাইয়ের কারণে আমি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, আজ সেই ভাই এই পৃথিবীতে বেঁচে নেই। আমি সবাইকে বলেছিলাম রাহুলের কথাগুলো শোনার জন্য, কিন্তু রাহুলের কথাগুলো শুনেনি। উল্টো রাহুলকে অপমান করতো এরা। ছেলেটাকে বিনা দোষে ছোটবেলা থেকে অবহেলা অপমান করে এসেছে সবাই। একটা বাইরের মেয়ের কথা শুনে রাহুলকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের করে দিয়েছে এরা। তুমি কে? আপু, আমি আপনার ছোট ভাই আরিফের স্ত্রী। সত্যি, একজন মা যে এত পাষাণ হতে পারে সেটা আমি তোমায় না দেখলে বুঝতেই পারতাম না। যেই ছেলেটাকে 10 মাস 10 দিন নিজের শরীরে বহন করলে, সেই ছেলের সাথে অমানুষের মতো ব্যবহার করলে তুমি। ছি মা, ছি। রাহুলের মা বাবা মাথা নিচু করে বসে আছেন, কোনো কথা বলছেন না। নিপা আবার বলে ওঠে, মামা, তুমি এখানে থাকবে এখনো? আমি গেলাম, তুমি আসো। মা, তুই আমাদের ছেড়ে যাস না। তোকে এতদিন পর ফিরে পেয়েছি,
তোকে আর হারাতে দিব না। আমাকে এখানে রাখতে হলে আমার ভাইকে ফিরে আনতে হবে আপনার। পারবেন আনতে আপনি? জানি পারবেন না, তাই আমাকে আটকে রাখার কোনো বৃথা চেষ্টা করবেন না আপনি। আসছি আমি। নিপা বের হয়ে চলে যায় বাসা থেকে। রাহুলের মা বসে পড়েন মাটিতে আর কান্না করতে থাকেন। কিছু সময় পর কামাল খান সবাইকে নিয়ে বাসায় ফিরে আসেন। রাতের বেলা নিপা ব্যালকনিতে রাহুলের ছোটবেলার ছবির দিকে তাকিয়ে আছে আর বলছে, আমাকে একা করে চলে গেলি ভাই। রাহুল, তুই না ছোটবেলায় আমায় বলতি? আপু, তুই তোর হাতের মুঠে আমার একটা আঙুল ধরে আমায় পৃথিবী ঘুরিয়ে দেখাবে? ভাই, তুই আমায় একা করে চলে গেলি পৃথিবী ছেড়ে। আমি তোর জন্য কিছুই করতে পারিনি রে বোন বোন হয়ে, কিন্তু তুই ছোট ভাই হয়ে আমার জন্য অনেক কিছু করেছিস। ভাই, আয় না তুই ফিরে। আমি যে তোকে খুব মিস করতেছি রে ভাই। এদিকে রিমি তার বান্ধবী জয়কে বলছে, কি ব্যাপার, কয়েকদিন যাবৎ ওই ছেলেটাকে কলেজে দেখতে পাচ্ছি না কেন? কার কথা বলছিস? আরে ওই যে একটা ছেলে খাবার ডেলিভারি দিয়ে যায় আমাদের বাসায় এসে। হঠাৎ করে ছেলেটার খোঁজ করছিস কেন? প্রয়োজন তো আছেই। এদিকে রবিন ঘুম থেকে উঠে বলছে, রাজ, এই রাজ, আর কত ঘুমাবি? উঠে বার। হ্যাঁ, বল। উঠ তাড়াতাড়ি, 9:30 বাজে। আজকে স্যার বলেছিল 10টার আগে অফিসে গিয়ে তার সাথে কাজে যাওয়ার আগে দেখা করার জন্য। হ্যাঁ, উঠছে। ওই শালা বুইডারে যদি পাইতাম তাহলে। হয়েছে, আর কথা কইতে হইব না মনু। আচ্ছা মনু, আমি এখন যাইতেছি। রাজ ফ্রেশ হয়ে এসে দুজন নাস্তা করে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাজ তার রবিন অফিসে এসে স্যারের সাথে দেখা করে রাজ ফ্রেশ হয়ে এসে দুইজনে নাস্তা করে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাজ আর রবিন অফিসে এসে স্যারের সাথে দেখা করে দুজনেই বসে থাকে অর্ডার আসার জন্য। তখন রবিন বলে, কয়েকদিন ধরে আমাদের কলেজে যাওয়া হচ্ছে না, আর কয়েকদিন পরে কলেজের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। কি করব কিছু বুঝতে পারছি না। চিন্তা করিস না, কালকে যাব। যত তাড়াতাড়ি সম্ভব নোট সংগ্রহ করে পড়া শুরু করে দিতে হবে রে। হ্যাঁ রে বন্টু। ঢং করবি না শালা। আচ্ছা, আমার ভুল হয়েছে। আচ্ছা, তোকে দেখছি ওই সবুজবাগের রাস্তার ধারে 3তলা বাসায় ডেলিভারি দিতে দেখা যায়। কাহিনী কি বলতো? বন্ধু, কি আর কমু? বল, কি হয়েছে? ভাইয়ার বলিস না, এক বদমাশ চেঁচে মেয়ের খাবার অর্ডার করে আর অফিসে ফোন দিয়ে বলে আমাকে খাবার ডেলিভারি করার জন্য। কেন? ভাই সে অনেক কথা রে। আজকে শুক্রবার, তেমন কাজ নেই, বল কি কাহিনী? মনে পড়ে তোর, 1 মাস আগে আমরা একটা রাস্তা দিয়ে আসছিলাম, তখন কয়েকটা মেয়ে বসেছিল আর আমাদের নিয়ে হাসাহাসি করে কথা বলছিল। তখন তুই আমি রেগে মেয়েদেরকে বিভিন্ন কথা বলি, তখন একটা মেয়ের সাথে ঝগড়া করি। হ্যাঁ, মনে আছে তো। আচ্ছা, একটু ক্লিয়ার করে বল তো মামা আমায় সব কিছু। রাজ বলে, শুন তাহলে 1 মাস আগে। শুধু শুধু ঝামেলা করছেন কেন বলুন তো? বন্ধু, তোকে একটা কথা বলা হয়নি রে। কেন? বলতে বলেছি তোদের। রবিন চল তো, রবিন চল তো, এখানে থেকে কোনো লাভ নেই। এই, আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে তোরা যেতে পারবি না একদম। ঝামেলা কি আমি করছি? রবিন চল তো, এই বেয়াদব বদমাশ যে মেয়ের সাথে কথা বলে লাভ নেই। এই এই ধুর যা। রাজ আর রবিন সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজ কলেজ থেকে ফিরে কাজে লেগে যায়। তখন একটা খাবারের অর্ডার আসে। রাজ খাবারের অর্ডারটা নিয়ে চলে যায় ডেলিভারি দিতে। রাজ একটা বাসার সামনে এসে বেল দিল। কিছু সময় পর কেউ একজন দরজা খুলে দিল। রাজ তার ব্যাগ থেকে খাবার বের করতে করতে বলল,